নমস্কার। সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের নাট্য মঞ্চের অতিথি তিনি তো নাট্যকর্মী বটেই, কিন্তু তার একটা পরিচয় আছে, তিনি শিক্ষিকা। তিনি নাট্য বিষয়ক নিয়ে গবেষণা করেছেন, এখন উনি পড়াচ্ছেন রবীন্দ্রভারতীর গেস্ট লেকচারার। আমাদের অতিথি আজকের মোনালিসা চ্যাটার্জি। নমস্কার মোনালিসা, সংলাপের পক্ষ থেকে তোমাকে স্বাগত। আমি তুমি বলছি, একদম আমরা এটা খুব আড্ডার একদম গল্পের মতন করে। আজকে আমরা যে সব এপিসোড করেছি এই নাট্যমঞ্চে, তাতে আমরা তো বিভিন্ন অভিনেতার সঙ্গে কথা বলেছি, নির্দেশকের সঙ্গে কথা বলেছি, নেপথ্য শিল্পীর সঙ্গে কথা বলেছি। আমরা প্রথম পেলাম শিক্ষিকা। এটা খুব কেন আমাদের কাছে উৎসাহের, যে ধরো প্রচুর ছেলে মেয়ে নাটক করতে আসছে, তো এবং নাটক করতে আসছে এবং কি বলবো, এই নাটক করাটা শুধু তো ওই মঞ্চে উঠে অভিনয় করা তা তো নয়। নাটকের একটা অনেক বড় ব্যাপ্তি রয়েছে। একটা দিক হচ্ছে নাটকের পড়াশোনা। এবার সত্যি কথা বলতে কি, আমি জানি না আমাদের এই চ্যানেলের কতজন দেখেন, আমরা খুব কম এটা জানতে পারি যে নাট্য একটা বিষয় এবং এই বিষয় নিয়ে গবেষণা করা হয়, এই বিষয় নিয়ে পড়াশোনা করা হয়। আমরা এই দিকটা একদম ঠিকঠাক জানি না, বিশেষ করে আমরা যারা মফস্বলে থাকি। অনেক সময় আমাদের যারা সন্তানরা, তাদের যদি পথটা, আমরা তো সারাক্ষণ ভাবছি যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, এই চাকরির পরীক্ষা, একজন যে পেশা হিসেবে নাট্যকেও নিতে পারে, নাট্য বিষয়ক যে কোনো জিনিসকে নিতে পারে। হ্যাঁ, এটা তোমার কাছে, যেহেতু তোমাকে আজকে আমরা পেয়েছি, এটা যদি তুমি একটু ইলাবরেটলি বলতে পারো যে একজন স্টুডেন্ট নাটক করতে করতে সে যদি চায়, তাহলে নাটককে কিভাবে, পড়াশোনার দিকটা কি একাডেমিক্যালি কিভাবে সেটাকে নিয়ে যেতে পারে, সেটা যদি একটু বলো। আসলে সত্যি কথা বলতে, আমার ক্লাসে আমার যারা স্টুডেন্ট আছে, মানে আমার দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমি যেহেতু এমন একটি জিনিসের সাথে যুক্ত, নিজেও গবেষণা করেছি, এটা গোটাটাই আমরা বলি প্র্যাকটিস, অর্থাৎ অ্যাপ্লাইড। অর্থাৎ আমি যেটা পড়ছি বা আমি যেটা নিজে জানছি, যেটা আহরণ করছি, সেই মুহূর্তে সেটাকে আমি চর্চা করছি, আমি সেটাকে ফলিত বিদ্যা বলে, সেই মুহূর্তে সেটাকে আমি অ্যাপ্লাই করছি। যদিও বিভিন্ন টার্মস এখন এসেছে, অ্যাপ্লাইড থিয়েটার, কিন্তু এটা খুব মজার বিষয় হচ্ছে নাট্য বরাবরই চর্চা করে। আমি একটা কিছু ভাবলাম, ধরুন বড় বড় যারা নাট্যবেত্তা আছেন, যারা, আমি যদি বলি থিওরিটিশিয়ানও যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকে নিজে যেগুলো ভেবেছেন ধরুন, সেগুলোকে চর্চা করতে গিয়ে দেখেছেন আচ্ছা এখানে কিছু কিছু আছে, আবার এটাকে একটু ইভলভ করা যায়, আবার এটাকে একটু বিবর্তন করা যায়, করে আবার একটা পথের চর্চা করেছেন। কেননা যে কোনো একটা কিছু অ্যাবসলিউট হতে পারে না, হয় না। প্রতিটা মুহূর্তে আমার চারপাশ পাল্টাচ্ছে, আমি পাল্টাচ্ছি অ্যাজ এ লিভিং বিং, এবং আমার সাথে সাথে আমার ভাবনা চিন্তা সমস্ত কিছু ইভলভ করছে, সময় ইভলভ করছে। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে আমার দেখা, আমার চর্চাটাও পাল্টাতে পাল্টাতে ইভলভ করতে করতে যাচ্ছে। এবার দেখুন, বই, সত্যি কথা বলতে এখন ওই একটু আগে একটা গল্প হচ্ছিল যে আমাদের হাতে এখন টেকনোলজিটা, বিশেষ করে গুগল তা এসে গিয়ে এমন যেটা মজার যেটা বিষয় হয়েছে, একটা বেশ মজার একটা জিনিস আছে উইকিপিডিয়া। হ্যাঁ, মানে উইকিপিডিয়াতে ধরুন ইভেন কি এখন তো সবকিছু খুব ওই এমসিকিউ টাইপের, ধরুন খুব ইনফরমেটিভ বেস। মানে সে, আমি বহু বছর আগে ব্রাত্য বসুর লেখা এবং দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত একটা নাটক করেছিলাম মিঙ্কেল টুইঙ্কেল, সেখানে একটা খুব সুন্দর সংলাপ ছিল যে এখন গোটাটাই হয়ে গেছে ইনফরমেশন হ্যাভ এন্ড ইনফরমেশন হ্যাভ নট। মানে আমার কাছে কয়েকটা তথ্য আছে, ঠিক আছে, এবার সেইটার ভিতরে গিয়ে সেটাকে খুঁটিয়ে সেটা কি, সেটা কেন, এবার অনেক ক্ষেত্রে আমাদের অধ্যয়নটা, আমাদের পড়াশোনাটা ধরুন ওই ইনফরমেশন হ্যাভ এবং হ্যাভ নটসে চলে গেছে। যেমন ধরুন আমি নেট পাস করেছি, আমি নেট এলিজিবল, তো আমি যখন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে যখন বসি ড্রামাতে, এটা একটু জেনে রাখা দরকার যে থিয়েটারে ন্যাশনাল, যেমন বিভিন্ন সাবজেক্টে, ফাইন আর্টস বা আর্টসের বা বিভিন্ন সাবজেক্টে ভারতবর্ষে নেটে বসা যায়। নেট হচ্ছে ধরুন আপনি দুটোই, যদি আপনি জিআরএফ করেন তাহলে সেটাকে যদি এলিজিবল হন, তাহলে আপনি রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য আপনাকে you will get honorarium, এবং তার সাথে সাথে আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সেটাও আপনি, মানে আপনি ইউ আর বিং এলিজিবল যে আপনি এইটা নিয়ে পরবর্তীকালে এইটা নিয়ে আপনি অন্যকে ইউ ক্যান ইম্পার্ট নলেজ অ্যাবাউট দিস, যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে।
তো মজার বিষয় হচ্ছে যখন আমি নেট দিয়েছিলাম তখন ছিল হচ্ছে অ্যানালিটিক্যাল, মানে অ্যানালিটিক্যাল প্রশ্ন মানে হচ্ছে যে ধরুন আপনার কাছে এটাই এরকমই প্রশ্ন করা হলো যে আমি খুব গভীর তত্ত্বে না, কেন আমাদের তো অনেক সাধারণ ভিউয়ারও আছে নাকি, তাদের কথা মাথায় রেখে যে তো অভিনয় বিষয়ক একটা প্রশ্ন করা হলো যে এইরকম ধরনের অভিনয়, যে আজকে যদি আমি বলি যে আজকে যদি আমি এখন যাত্রা দেখতে যাচ্ছি, আমি যখন কাকলির অভিনয় দেখছি এবং সেই কাকলির অভিনয় দেখে ধরুন আমি ফেসবুকে একটা পোস্টে ধরুন অংশুমান ভৌমিক লিখছেন যে সত্যি আমাদের মডিউলেশন, যে একজন অভিনেতার গলার মডিউলেশন, গলার পিচ কোন জায়গায় তো ফেলবে কথাটা, কিভাবে শব্দটা উচ্চারণ হবে ওনার কাছ থেকে আমরা সত্যি সেখানে একটা পাঠ নিতে পারি, একটা লাইভ পাঠ এটা আমাদের কাছে। তো তখন হয়তো এরকম একটা প্রশ্ন আসতে পারে, তাহলে যেহেতু যাত্রা আমরা মনে করি যে এটা আমাদের একটা ট্রেডিশনাল ফর্ম অফ থিয়েটার, আর বেশিরভাগ ক্ষেত্রে ধরুন অন্যান্য ক্ষেত্রে আমরা যখন প্রসিনিয়াম থিয়েটার করি তার মধ্যে একটা পাশ্চাত্যের বা একটা ধরুন আমাদের একটা ঔপনিবেশিকতার এখন একটা প্রভাব থেকেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমি যদি বলি তাহলে পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে যে দুটো, এখন দুটোকে আমি বলছি ওনার অভিনয় দেখে বলছি এখানেও আমার এটা একটা লাইভ পার্ট আমার কাছে। আমি যখন ন্যাশনাল থিয়েটার অ্যাট হোম, এটা কোভিড এর সময় হয়েছিল, ওরা তখন আপনারা নিশ্চয়ই জানেন যে ইউটিউবে কয়েক মাসের জন্য বোধহয় 1 মাসের জন্য বোধহয় ওরা ফ্রিতে কিছু নাটক দেখিয়েছিল, এখন একটা সাবস্ক্রিপশন করতে হয়, তো ওটা একটা নেশা হয়ে গেছিল বলে যদিও সাবস্ক্রিপশন খুব ভাই আমি অন্তত বছরে চেষ্টা করি 2 মাস অন্তত সাবস্ক্রিপশন রাখতে। আমি ওখানেও যে অভিনয়ের ধরন দেখছি, ধরুন আমি যখন জুডি ডেঞ্চের অভিনয়ের ধরন দেখছি, ঠিক আছে, আবার এখানে ধরুন আমি যখন কাকুলির দেখছি, আবার ধরুন আমি যখন মেরিন অ্যাব্রামোভিচ দেখছি তার যখন পারফরমেন্স আমি দেখছি, তাহলে কোথাও গিয়ে না ওই যেটা অবন ঠাকুরের কথা অনুযায়ী যে সমস্ত কিছু, সমস্ত আর্টের ভেতরে যেমন একটা অনন্য পরতন্ত্রতা আছে, অর্থাৎ একটা স্বতন্ত্রতা আছে, ইউনিকনেস আছে, আবার কোথাও গিয়ে কিন্তু ওই ব্যারিয়ার গুলো বেরিয়ে বেরিয়ে আমরা একে অন্যকে ছুঁয়েই থাকি, ওই ওয়াটার টাইট কম্পার্টমেন্ট হয় না আসলে, যেটা ওটা কোনো ডিভিশন হয় না, ভাগ হয় না, যেটা হয় হচ্ছে আমরা কমপ্লিমেন্ট করি, আপনার থেকে আমি নিচ্ছি, আমি নিজেকে কমপ্লিমেন্ট করছি, আমার থেকে আমাদের দেওয়া নেওয়া প্রতি মুহূর্ত চলতে থাকে। এবার এরকম একটা প্রশ্ন এলো যে তাহলে সেক্ষেত্রে তোমার কাছে অভিনয় কি, সমস্যা হচ্ছে আমি ওটাকে লিখেছি, আমি যখন লিখেছি বা লিখতে লিখতে স্বাভাবিকভাবে আমার ব্রেন একটা ইনপুট নিচ্ছে যে আমাকে একটা কিছু লিখতে হবে, ঠিক আছে, এটা পজিটিভ ইনপুট যাচ্ছে আমার ভেতরে, এবং এই পজিটিভ ইনপুটটাই আমাকে বলছে যে তাহলে আমার মাথার সাথে সাথে আমার থট প্রসেসে চলছে যে আমি এই মুহূর্তে নিজেকে কিভাবে প্রকাশ করব, যাতে আমার ভেতরে যেটা চলছে সেটাকে আমি সঠিকভাবে এখানে উপস্থাপন করতে পারি। কিন্তু যে মুহূর্তে আপনাকে ধরুন এটা বলা হচ্ছে এই বইটার লেখক মানে ABCD, আপনি কি করছেন, আপনাকে আর ভাবতে হচ্ছে না, আপনি যদি জানেন আপনার কাছে ইনফরমেশন আপনি টিক দিয়ে দিচ্ছেন, লিখেছেন, আর নয়তো আপনি এরকম 10-30-40 হয়ে গেল, একটা মিলে গেল, যেটা ধরুন অনেক সময় দেখবেন এরকম ওই অনেক এরকম কুইজ ছোট একটা মিলে গেল হঠাৎ করে মিলে, তার মানে কি যে ভাবনা চিন্তার জায়গাটা, অ্যানালিসিস করার, বিশ্লেষণ করার যে জায়গাটা, সেই জায়গাটা কোথাও হয়তো এটা আমাদের সবারই হচ্ছে যে একটা ক্রাইসিস দেখা দিচ্ছে, এবং এই বিশ্লেষণ করার জায়গা যে মুহূর্তে ক্রাইসিস দেখা দিচ্ছে সেটা হচ্ছে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক সে তো মানে সাংঘাতিক মানে বিষয়, সে বুঝে নিচ্ছে আমার এইটুকুনি করলেই চলবে, এরপরে আমার আর না দিলেও চলবে, এবং এইটাকে কন্টিনিউসলি হ্যাবিচুয়েট করাতে 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 একটা সময় আমার ওটা হ্যাবিট হয়ে যাচ্ছে বলে আমার একটা বইয়ের 3 পাতা পড়লেই মোটামুটি মনে হচ্ছে আমি তো অনেকটা জেনে গেছি, বা আমার উইকিপিডিয়া পড়লে আমার মনে হচ্ছে আচ্ছা ওপর ওপর আমি জেনে গেলাম জাপানের কাবুকি ফর্মটা হয়ে গেল, আমার তো হয়ে গেল, আমার তো একটা যদি আমার 10 নম্বরও লিখতে হয়ে গেল, মানে না চর্চার একটা চর্চা চলছে, না চর্চার একটা চর্চা। এবার সেইটা ঘটনাটা যেটা হচ্ছে, আমি সবসময় এই বইয়ের সাজেশন তো দিই, আমি সবসময় যেটা বলি যা বই হোক হাতের কাছে, ইভেন চা হোয়াট এভার ইট, এবং আমি আমার ছাত্রছাত্রীদের এটাও বলি যে PDF এখন প্রচুর চলে এসেছে, কিন্তু আমি বলি যতটা পারবে, যেমন সেদিনই রবীন্দ্রনাথের নন্দতত্ত্ব নিয়ে পড়াতে গিয়ে আমি একদম আমার কাছে আমার ঠাকুমা যখন রবীন্দ্র ভারতীতে MA করেছিলেন আর কি, তখনকার একদম ওই রবীন্দ্র রচনা বলি সবকটা ভলিউম খণ্ড আছে, তো আমি ওইটার একটা প্রবন্ধ নিয়ে গেছিলাম, আমি ওদেরকে নিয়ে গেছিলাম এইটুকুনি দেখাবার জন্য যে অত বছর আগের বই কিছু কিছু একটু পোকায় কেটেছে, গন্ধটা কিরকম হয়, কালারটা কিরকম হয়ে গেছে পেজের, বা তখনকার দিনের পাতার টেক্সচারটা কিরকম থাকতো, ওটা বিশ্বভারতীর এডিশন, তখন এডিশনে কি কি কিরকম ওই সময় যে প্রকাশনা তার ডেটটা কি, আমি না এগুলো সব দেখাবার জন্য নিয়ে গেছিলাম, মানে সেই সময়ে ফিরে যাওয়া, সেই সময়টা যে কিরকম একটু খুলে দেখো, একটু টাচ করে দেখো, ইভেন কি এটাও বলছি যে এত পুরনো জিনিস সাবধানে টাচ করো,
আমরা অ্যান্ড্রয়েড খুব এইটুকুনি টাচ করলেই হয়ে যায়, একটা পাতাকে যখন আমি স্পর্শ করছি সেই স্পর্শটার মধ্যে আদর লেগে থাকে, আদর লেগে থাকে। কতটা সূক্ষ্মভাবে আমি স্পর্শ করবো, আমার টাচের মধ্যে কি থাকবে, আর কতটা আমি কিভাবে হ্যান্ডেল করবো, এটাও তো আমার অনুভূতি। আমার মনে হয় এইগুলোই বোধ হয় আমি সবসময় শিক্ষক আমি বলবো না, আমি বলবো আমি যাদের সাথে আমি বেসিক্যালি চর্চাই করি, আমি হয়তো তাদের থেকে বয়সে একটু বড়, ইন দ্য সেন্স আমি কয়েকটা জিনিস একটু বেশি দেখেছি, সেই দেখার পথগুলো দিয়ে আমি ওদের সাথে হাত ধরে ধরে হাঁটি আর কি। কেননা সত্যি কথা বলতে আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যে শিক্ষক আছে, আসল শিক্ষক আমাদের ভিতরে আছে। আপনি আমাকে 10টা কথা বলতে পারেন, আমি কতটা গ্রহণ করব সেটা কিন্তু আমার উপরে নির্ভর করছে। ধরুন যেটা আমার ক্লাসের একটা যে আমি বলি যে আর কিছু না হোক, ধরে নেবে এটা হচ্ছে আমি যেমন প্র্যাকটিস করতে, অনেকে ভাবে ক্লাস সেই একটা মনোটোনাস ব্যাপার, মানে এটা একটা থিয়েটার রিহার্সাল। আমরা কি করি, আমাদের বলে দেওয়া হচ্ছে তোমার এই কাজটা, তো অবভিয়াসলি আমি হয় সে আমাকে যদি চরিত্র নাও দেওয়া হয়, আমাকে বললে একটা নাটক পড়া হলো, এই নাটকটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো, তোমার কাছে আমি স্ক্রিপ্টটা দিবেন, পড়ে এলে সেইটুকু নিয়ে তুমি পড়ে এলে, তুমি সময় মতন 6:30টায় যদি তোমার রিহার্সাল থাকে তাহলে 6:30 কেন 6:15টায় তুমি আসবে, তুমি ঘরটাকে ভালো করে একটু পেতে বসলে, সবাই একটু জলটা ভরলে। আমার ক্লাসটাকে আমি সেটা বলি, যে কারণে বলি যে যদি 10:30 সকাল 10:30টায় ক্লাস হয়, 10:30 বলতে সেই ওই বাক্স রহস্যের পাকরাশি যেমন ফেলুদাকে বলেছিল 10:30 বলতে আমি 10:30টাতে বুঝি। এবার অনেকে যেহেতু দূর থেকে আসো, প্রচুর বাচ্চা ছেলে আছে দূর থেকে আসে, আমি বলি 15 মিনিট একটা গ্রেস দিচ্ছি, এটা বোঝানোর জন্য আমি গ্রেস দিচ্ছি, আমি কিন্তু বলে রাখলাম এটা কিন্তু নর্মাল নয়, আমি গ্রেস দিচ্ছি, মাথায় রেখো। গ্রেসটা কেন পাচ্ছ, যে রাস্তাঘাটে এটা প্রত্যেকদিন চলবে, তার জন্য এটা গ্রেস, এটা নিয়ম নয় যে 10:30 ক্লাস করে আমি 15:11 ঢুকতে পারি, এটা নিয়ম নয়। আমি তোমাকে গ্রেস দিচ্ছি এই কারণেই যে একটা কোনো অ্যাক্সিডেন্ট হলে ঠিক আছে আমার এই গ্রেস পয়েন্ট আছে, কিন্তু এটা কিন্তু আমার হ্যাবিট নয়, যে কারণে আমি এটাকে বলছি আমি তোমাকে গ্রেস দিচ্ছি। তার মধ্যে এসে ঠিক যেভাবে আমরা রিহার্সাল করি, আমি আগের দিন এটা নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা আলোচনা বা আড্ডা দেবো, নাটকের আড্ডা, আমরা যে শিল্পটাকে চর্চা করছি সেটা নিয়ে আড্ডা দেবো। যে কারণে একদম আমি হয়তো শিক্ষক বলে আমি টার্মটা ইউজ করছি ফ্রেয়ারের মধ্যে ধরুন, বা পরবর্তীকালে আমরা বিভিন্ন ফিলোসফারের যে একতরফা কথা হবে না, কথা যখন হবে দুতরফা কথা হবে। কেন একতরফা কথা মানে কিন্তু আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি, এটা তুমি করবো না, আমি দুতরফা কথা বলবো, কেন এটা তো আমরা আড্ডা মারছি। আমি আগের দিন তোমাকে হয়তো জাপানের একটা থিয়েটার, একটা ট্রেডিশনাল থিয়েটার ফর্ম নিয়ে হয়তো তোমাকে আমি বলেছি, তুমি পরের দিন এসে আমাকে বলবে তুমি যখন ওটা পড়লে আমার চোখ দিয়ে আমি তোমাকে দেখিয়েছি কিছু, বা তুমি তো গিয়ে পড়েছো আমার চোখে কিছুটা তুমি কনসেপ্ট নিয়ে গেছো, তারপর যখন তুমি পড়েছো। আর এখন আরেকটা প্রযুক্তির যেমন খারাপ দিক আছে ভালো দিক আছে, যে আমি ধরুন ইউটিউব খুলে নোয়ের একটা অংশ তো দেখতে পাই, যে বিষয়টা কিরকম হতে পারে, বা কাবুকির একটা অংশ আমি দেখতে পেলাম, বা ধরুন ইস্টার্ন ট্রেডিশনাল যে ফর্ম গুলো, কেন আমরা বলি ইস্টার্ন ট্রেডিশনাল ফর্মের মধ্যে নিজস্বতা একটা কমপ্লিমেন্টারি সেন্স অফ কমপ্লিমেন্টারি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার তুমি এসে আমাকে বলো, বা তুমি দরকার হলে আমাকে প্রশ্ন করো, ইভেন কি এই প্রশ্নটা তুমি আমাকে করতে পারো যে আগের দিন তো আপনি আমাকে ক্লাস নিলেন, আমি নোটা কেন পড়বো, কারণ আমি যে চর্চাটা করছি সিলেবাস আছে বলে পড়বো, আমি যে চর্চাটা করছি সেখানে আমাকে নো কিভাবে সাহায্য করবে, দরকার হলে তুমি আমাকে এই প্রশ্নটা করো, আমি তো করবো অন্য নাট্যচর্চা, আপনি আমাকে কাবুকি পড়াচ্ছেন কেন, তখন হয়তো আমি তোমাকে, তখন আমার বলার জায়গাটা তৈরি হবে যে একটা জিনিস খেয়াল করে দেখেছো, এই স্থেটিক্সটা যে সমস্ত কিছু খুব মানে এই যে রিয়ালিজম নিয়ে আমাদের যে একটা বিশাল একটা সমস্ত কিছু একদম টু দা পয়েন্ট টু দা লাইফ করে দেখাতে হবে, যে আমি সিম্বলিক্যালি মেটাফরিক্যালি অনেক কিছু বোঝাতে পারি। আমি যখন এই যে আমাদের 8টা বা 9টা রসের যে আমরা চর্চা করি, সবসময় ভালোবাসাকে আমি হাতে করে আপনাকে বোঝাতে পারি, আমি এই হচ্ছে ভালোবাসাটা লাল রং এটা সবুজ রং, তা তো না, আমি ভালোবাসাটা কিভাবে প্রকাশ করলে আমি তোমার কাছে সেই আবেগটাকে, সেই ফিলিংসটাকে, সেই রসটাকে নিয়ে যেতে পারবো। আমাদের ইস্টার্ন ওরিয়েন্টাল ফর্মে ভর্তি এই জায়গাটা, ভর্তি আছে। সে যখন একটা ঘোড়ার গাড়িতেও, সে যখন যেটা আমরা এখানে বলি মঞ্চ পরিক্রমা, তখন আমাদের সংস্কৃত নাটকে ছিল যে দুষ্যন্ত এখান থেকে ঘুরে মঞ্চটাকে একবার পরিক্রমা করে এলো, ব্যাস উনি চলে এলেন আশ্রমে। তার জন্য কিন্তু তাকে বড় বড় সেট চেঞ্জ, এই চেঞ্জ কিচ্ছু করতে হলো না, সেখানে এখানে ছিল, এখান থেকে ঘুরে এসে তার খালি বডি ল্যাঙ্গুয়েজ, তার আঙ্গিক পাল্টে গেল, সে আঙ্গিক শারীরিক তার যে ছিল, সে যখন রাজা তার এরকম আঙ্গিক, সে রাজ্য ইয়েতে দাঁড়িয়ে আছে, যখন আশ্রম এলো আপসি তার শরীরের ল্যাঙ্গুয়েজ পাল্টে যাচ্ছে, সে যখন হাঁটছে, সে যখন রাজসভায় হাঁটছে সেভাবে হাঁটছে, হঠাৎ যখন বুড়ের মধ্যে দিয়ে মাথার উপরে সে গাছ লাগছে, পায়ে হয়তো কাটা লাগছে, একটু সরিয়ে দিচ্ছে, পাটা ওইভাবে খুব কনফিডেন্টলি পড়ছে না, তার মানে গোটাটাই আমার শরীরে আমি ধারণ করি, আই কনসিভ,
কনসিভ একজন আর্টিস্ট ঠিক যেভাবে প্রকৃতি কনসিভ করে, একজন নারী তার সন্তান কনসিভ করে, ওরিয়েন্টাল এস্থেটিক্সটাই হচ্ছে বা আমাদের এই এশিয়ান এস্থেটিক্সটা হচ্ছে আমরা কনসিভ করি। এই যে নিজের ভিতরে ধারণ করে এবং ধারণ করে সেটাকে রিপ্রডিউস করা, আমি বলি যে এইগুলো নিয়ে চলো আমরা আলোচনা করি। বই আমি তোমাকে বলে দেবো, তুমি ধরো দুটো বই, আমি ইভেন কি এরকমও দেখেছি আপনি বলছি, ধরুন বইটা যখন পড়লো তো বইটা, কিন্তু বইটাকে পড়ে সেটাকে অনুধাবন করে। আসলে আমি যখন ধরুন আমি খাতাটা দেখছি, আমি দেখছি কি সে বই থেকে খুব সুন্দর সুন্দর ভাষায় লিখেছে। আমি তাকে যখন বলছি যে তুমি ভাষা ছেড়ে তো, তুমি তোমার মতন করে আমাকে বলছো, তোমার ভাষায় ধরো তুমি রক্তকরবী নিয়ে তুমি আমাকে অনুভব বিভাব বা সাত্ত্বিক অভিনয় কোনটা, আঙ্গিক অভিনয় কি, তুমি আমাকে সেইভাবে বোঝাও। আমি তখন দেখছি কোথাও আটকে যাচ্ছে। কি হচ্ছে, কখনো কখনো হয়তো খুব বেশি থিওরি আমার মাথার উপরে চেপে বসছে। আমি সব সময় যখন আমার সিনিয়র হিসেবে আমি যখন বলি, আমি যে পথটাতে নিজেও হেঁটেছি, আমি যখন রক্তকরবী পড়েছি আমার মনে আছে আমি ক্লাস 8 পড়ে কিছু বুঝি না, বিশ্বাস করুন কিছু বুঝতে পারছি না। হয়তো কেউ হয়তো পড়ে বুঝতে পারবে। আমি যখন পড়েছি ক্লাস 8-এ, যেহেতু এখানে আমার ছিল নিচে, আর আমার ওই নাটক খেলাটা একটা বিশাল বিষয় ছিল যে আমাকে এটা পড়ে ফেলে আমাকে এটা খেলতে হবে, স্টেজটাকে আমি আমার বিছানাটাকে স্টেজ করব, আমি নন্দিনী হব। এবার ওই তখন আমি সবটা বুঝে গেছিলাম তা কিন্তু না, আমি তো আসল ফিলোসফিটা হয়তো ধরতে পারিনি। কিন্তু যেটা হয়েছিল, বারবার করে ওটা পড়তে পড়তে, অনুধাবন করতে 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 আমার নিজস্ব একটা বোধ তৈরি হয়েছিল। হয়তো এই বয়সে এসে আমি বুঝেছি সেই বোধটা আরো অনেক বিবর্তিত হয়েছে, কিন্তু সেটা বোধ তৈরি হয়েছে, আমি সেটা বোধ তৈরি হয়েছিল। আমি অন্যের শব্দ নিচ্ছি, যেমন সেই শব্দটাকে আমি নিজের মতন করে কিছু একটা রিপ্রোডিউস করছি। হয়তো একটা ক্লাস 8-এর বাচ্চা মেয়ের কাছে হয়তো রাজা হচ্ছে সত্যি একটা দৈত্য, তার কাছে তো আর কোনো মেটাফর নেই, তার মনে হচ্ছে রাজা এলে সে একটা মনে একটা দৈত্যের মতন, তার সত্যি ওরকম। কিন্তু সে কিন্তু সেটাকে একটা ইমেজেরি দেখছে, একটা ছবি দেখছে। এই ছবি দেখতে পাওয়াটা, এই বোধটাকে ভেতরে কাজ করানোটা, এই সেন্সটা কাজ করানোটা, আমি মনে করি শুধু শিল্পী কেন, যে কোনো মানুষ কনসিয়াসনেস, সচেতন সংবেদনশীল মানুষ হিসেবে এইটা ডেভেলপ করা ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং। যে আমার ভেতরের বোধ, আমার ভেতরের সংবেদন, সেগুলো কি ইমেজেরি তৈরি করছে, এবং সেই ইমেজেরি গুলোই কিন্তু পরবর্তীকালে ধরুন আমি আরো যত জিনিস, আরো যত নলেজের কাছাকাছি আসবো, সেটাই কিন্তু আমার শিক্ষক হবে। বেসিক্যালি আমি যে পরিবেশে মিশবো, যে কোনটাকে আমি রাখবো, কোনটাকে আমি ছাড়বো। ভায়োলেন্স আমার কাছে কি এক্স্যাক্টলি, what is violence? Yeah, violence is very bad, fine, এটা তো একটা নীতি কথা, violence is very bad, why violence is bad, কেন ভায়োলেন্স জিনিসটা কি, এই ইমেজেরিটা আমার ভেতরে থাকতে হবে। ধরুন আজকে কেন গন্ডগোলটা ঘটে, ধরো আমি হয়তো দেখছি আমার বোন বা আমার মা বা কোনো একটা মানুষ, তাকে রাস্তায় দাঁড়িয়ে ধরুন একটা চড় মেরে দিলাম, কি না, সে হয়তো গাড়িটাকে, হ্যাঁ সে হয়তো খুবই করে যেমন ফাট করে একটা চড় মেরে, এই যে চড় মারলাম তাকে, আমি একটা কি ইমেজের, আমি দূর থেকে কি দেখতে পাচ্ছি যে একটা মানুষ কোথাও একটা চড় খেয়ে প্রাথমিক তার যে রিয়াকশন, হ্যাঁ, এবং সেটা তো সমস্যাটার তো কোনো কিছু হলোই না, সেটা আরো এসকালেট করলো, সে উল্টে গিয়ে আরেকটা চড় মারলো। তার মানে আমার কাছে ভায়োলেন্স একটা ইমেজেরি তৈরি হলো। আমি যদি আর কোনো বোধ, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। আমি আপনাকে একটা চড় মারলে আপনি উল্টে আমাকে চড়টা রিফ্লেক্স অ্যাকশনে আপনার বেরিয়ে আসছে। আমি আর একটা ইমেজেরি দেখলাম, এক ঘটনা ঘটলো, আমি বললাম দাদা আপনি এটা করলেন, দেখুন কি হলো গাড়িটা। আমি দেখলাম আমি এইভাবে কথা বলাতে সে হয়তো আমার দিকে কুকটাকে, সরি আমি ভুল করে ফেলেছি, হ্যাঁ আচ্ছা যাকে, তাতে কি হলো, অ্যাক্সিডেন্ট হতো, আমার গাড়ির কাঁচটা হয়তো ভাঙলো, কিন্তু যেটা হলো এই মারপিট, হাতাহাতি, পুলিশ, তার মানে আমার কাছে ভায়োলেন্সের একটা বোধ কি হলো, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, সেটা আমার কোনো বই করে তৈরি করতে হলো না। কিন্তু আমি দেখলাম আপনাকে আমি চড় মারলে আপনি উল্টে আমাকে রিফ্লেক্স অ্যাকশনে চড় মারছেন, আবার অন্য একটা দৃশ্য তৈরি হচ্ছে, আপনাকে আমি চড় মারলাম, আপনি আমার দিকে তাকিয়ে বললেন যে আপনি আমাকে চড়টা মারলেন, এটাকে আমি ঠিক করলেন। তার মানে আরেকটা সেকেন্ড পয়েন্ট এসে, আই হ্যাভ টু বি ভেরি অবজারভেন্ট। আমি খালি কিন্তু নাটক যারা করেন বা যাদের শিল্পী, আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি, আমাদের চারপাশে প্রতিটা মুহূর্তে এমন প্রত্যেকটা মুহূর্তে কিছু ঘটে চলেছে, এভরিথিং ইজ হ্যাপেনিং। আমরা যদি একটু অবজারভেন্ট হই না, আমরা ওখান থেকে জীবনের পাঠটাকে নিয়ে নিতে পারি। ঠিক যেভাবে কেন ওই আমরা যখন বলি ধরুন আনন্দ হচ্ছে, আনন্দটাকে আমি কিভাবে প্রকাশ করবো, আনন্দ প্রকাশের তো অনেক রকম ইয়ে হয়। রবীন্দ্রনাথ ধরুন এই গানটাও তো লিখেছেন যে এই যে তোমার প্রেম হৃদয় হরণ, এই যে পাতায় নাচে সোনার বরণ,
হৃদয় হরণ, এটাই প্রেম। আলো যেভাবে লাইট এন্ড শ্যাডো তৈরি করে পাতার মধ্যে, সকালবেলার হাওয়াটা দেয়, পাতাগুলো কি সুন্দর, মনে হয় অকারণেই ওরা নাচছে, এটা তো একটা আনন্দের প্রকাশ। তাহলে আমরা অনেক সময় আছে এইভাবে আমাকে ডিরেক্টর বলেছে আনন্দ প্রকাশ করতে, আমি কিভাবে প্রকাশ করবো? আমি এবার ইয়েতে আসি। তাহলে আমি যখন দেখছি বা আমি যখন ভাবছি মেয়েটা কিরকম বা ছেলেটা কিরকম বা চরিত্রটা বা এরকম অনেক সময় হয়েছে, আমি কোনো চরিত্র না, আমি একটা ফিলোসফি শূন্যের মাঝারে বলে আমি একটা নাটক করি, হাসন রাজা দিয়ে। হ্যাঁ, সেখানে যে চরিত্রটা আমি করি সেটা কোনো চরিত্র, কোনো এক্সিস্টেন্স, রিয়েল লাইফ এক্সিস্টেন্স নেই, ওটা একটা ফিলোসফি। যে ফিলোসফিটা বোঝায় প্রেমের যে ট্রান্সেন্ডেন্টাল রূপ, অর্থাৎ যখন প্রেম আর খালি শরীরই প্রেম থাকে না, সেই প্রেম যখন ছড়িয়ে যায়, সেই প্রেম যখন কোনো জেনারেলাইজেশনের বাইরে ঊর্ধ্বে উঠে গিয়ে যখন একটা আলাদা আমাদের একটা স্টেটে নিয়ে যায়, যখন আমার সবকিছুকে ভালোবাসতে ইচ্ছে করে, আমার ভালোবাসা কোনো একটা এক্সাক্ট ফর্মে আটকে থাকে না। আপনার প্রতিও যেমন আমার ভালোবাসা, ওর প্রতি আমার তেমন ভালোবাসা। সেটা তো একটা ফিলোসফি। যে হাসন রাজাকে বারবার করে বলছে তুমি প্রেম মানে নারী, মানে খালি নারী সঙ্গ মানে এক নারী থেকে অন্য নারীতে যাও, তুমি মনটাকে বোঝো, তুমি বাইরের রূপ দিয়ে তুমি মনের রূপের বিচার করো, আসলে মনের রূপটা তো, আসলে মনের রূপটাকে কখনো দেখার চেষ্টা করেছো? তো আমরা বাইরের রূপটাকে আটকে থাকি। ইন্দ্রিয় আমাদের দরকার, ইন্দ্রিয় আমাদের দরকার, কেন এগুলো হচ্ছে, এই হচ্ছে আমাদের সেই দরজা যার ভিতর থেকে আমাদের ওই অবজারভেশন গুলো ঢুকবে। কিন্তু আমার ভিতরের যে বোধ, আমার ভিতরে যে কনসিয়াসনেস, সেবার সেটাকে প্রসেস করবে, রান্না হবে বা ভিতরে ওই রান্নাশালায় পাকটা হবে, ওই রসটাকে ভালো করে এরকম জারণ করা হবে, এবং যে যতটা ভালো করে সেই রসটাকে জাল দিতে পারবে তার রস ততটাই সুস্বাদু হবে, তার আস্বাদনটা ততটাই সুস্বাদু হবে, ততটাই মিষ্টি হবে। মিষ্টিটা কি যত সহজভাবে বুঝা যায়। আমার আনন্দটা হচ্ছে গাছে যেমন হাওয়া দিলে যখন গাছ অকারণে পাতাগুলো এরকম এরকম করে, আমার আনন্দটা সেরকম। আমি বয়ে গেলাম নদীর মতো, নদী যেমন বয়ে যায় ছল ছল কল কল করতে করতে বয়ে যায়। অনেক সময় আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে তুমি যখন একটা বই পড়ছো সেখানে একটা ক্যারেক্টার এভাবে, ঠিক এগুলো হচ্ছে প্রসেস। এবার যখন তুমি বোধে আসো, ধরো একটা মেয়ে, সে কিরকম নদীর মতন, সে তার ছোটা হাঁটা চলা কথা বলা সেটাই নদীর মতন, সে নদীর মতন বইছে, এটাই তার আনন্দ। তখন প্রতিটা মুহূর্তে তাহলে নদী আমার পাশে আছে, ওটা তো আমি বই থেকে তুলে আনতে পারবো না, ওটা আমার পাশে আছে। আমি দেখে, আমাকে নদীকে দেখতে হবে, নদী কিভাবে যায়, জল কিভাবে যায়, জল কিরকম ফ্লোয়িং, হাওয়া কিরকম দেয়, দেখুন গাছের পাতা কিরকম নাচে। এই যে শীতকালের রোদ আর গ্রীষ্মের সকালের রোদের মধ্যে তফাৎটা কি, এই সূক্ষ্মতাগুলো আমি সবসময় আমি বলি, আমি যাদের সাথে কাজ করি বা আমি যে যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, সবসময় বলি যে এইটা বোধহয় জীবনের সবচেয়ে বড় পাঠ। আমি নিজে পড়াশোনা করে যে আসলে পাঠটা আমাদের জীবন থেকে উঠে আসে। যে কোনো ভালো বই পড়লে যেটা হয়, যখন রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ি, সুন্দর কি, সুন্দর ইজ আনকন্ডিশনাল। যখন আমি কন্ডিশন দিতে শুরু করি, সুন্দর মানে আপনার কোমরটা হতে হবে 32, আমি কিন্তু বলছি এটা কোনো দোষ নেই, আমি কিন্তু কোনোই এটা দোষ বলছি না, কিন্তু আমি বলছি কন্ডিশন। সুন্দর মানে ওটাই সুন্দর যেটা 32, গন্ডগোল হয়ে গেল, শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ। সুন্দর ইজ আনকন্ডিশনাল, সুন্দরের না কোনো পারপাস নেই। উনি বলছেন একজন শিল্পী যখন তৈরি করেন কোনো কিছু, যখন তার তথাকথিত পারপাসিভনেস উইদাউট পারপাস, অর্থাৎ সেরকম কোনো পারপাস নেই, একটা পারপাস কি, যার কোনো উদ্দেশ্য নেই, আমি মনের আনন্দে একটা কিছু তৈরি করে ফেললাম, মনের আনন্দে একটা কিছু সৃষ্টি করে ফেললাম। সৌন্দর্যের কোনো শর্ত নেই। কেন আমার চোখে ধরুন একটা ঝুল পড়া একটা জানলা, অদ্ভুত ভাবে আলোটা তেরচা করে, ঝুলটা তো পড়েছে জানলায়, কিন্তু দুপুরের আলোটা এমন ভাবে ঢুকেছে সেটা অদ্ভুত একটা ছায়া তৈরি করছে, ওটা আমার কাছে একটা সৌন্দর্য। এবার আমি শর্তটা তো ঝুল, তাহলে ওটার মধ্যে আমি কি করে সৌন্দর্য দেখতে পাই? সো দিস ইজ বিউটি। এইটা যখন আমি কোনো ভালো লিটারেচার পড়ি, খালি বইয়ের মধ্যে, বইটা যেমন প্রতিটা মুহূর্তে খালি থিয়েটারের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে না, জীবন যাপনের ক্ষেত্র, যেটা পড়ছি সেটাকে যাপন করতে হবে। যে কারণে হ্যাঁ এটা ঠিক যে একটু এটার ক্ষেত্রে গাইডেন্স লাগে, যে আমি প্রথম প্রাথমিক ক্ষেত্রে কি পড়বো কি দেখবো, একটু গাইডেন্স লাগে। আমি খুব খুব ব্লেসেড, আমি বলবো যে আমি আমার জীবনে এমন কিছু শিক্ষক পেয়েছি যারা আমাকে জীবনের এই রাস্তাগুলোকে এরকম করে দেখিয়ে দিয়েছেন। যেমন আমার খুব ছোটবেলায়, আমি সত্যি কথা বলতে অরুণ দাশগুপ্ত, রেণু দাশগুপ্ত আমার দাদু ভাই দিদা, যার কাছ থেকে আমার থিয়েটারের এই চর্চাটা, খুব সাধারণ ভাবে তাদেরকে দেখছি আমি থিয়েটার যাপন করতে, সত্যি কথা বলছি। মানে এরকমও দেখেছি দিদা রান্না করতে করতে দাদুভাই ওখানে স্ক্রিপ্ট লিখছে, দাদুভাই স্ক্রিপ্ট লিখে দিদাকে বলে এটা কিরকম হচ্ছে, তুমি, আমি দেখো পড়ছি, তুমি একটু বলো তো শুনি তো। বা দিদা রান্না করতে করতে হয়তো সেই সংলাপটা বললো, দাদুভাই তো কানে নিল না, আবার আমি এইরকমও চর্চাটা দেখেছি।
আবার পরবর্তীকালে যখন ধরুন আমি বিভিন্ন রকমের ইনস্টিটিউশনালাইজড চর্চাও করেছি, সত্যি কথা বলতে প্রচুর মানুষের এটা আমার ভাগ্য, আমি প্রচুর মানুষের সান্নিধ্য পেয়েছি থিয়েটার করতে আসার জন্য। তার মধ্যে কিছু মানুষ তো নিঃসন্দেহে বলবো, যেমন আহ আহ দেবেশ চট্টোপাধ্যায় স্যার, যে প্রসেসটা, যে প্রক্রিয়াটায় যেভাবে উনি ওনার একটা বই আছে নাট্য প্রক্রিয়া বলে, সেটা আমি সবাইকে বলবো এই বইটা প্লিজ পড়তে, দেবেশ চট্টোপাধ্যায়ের লেখা বইটা। তো ওখানে গোটা প্রসেসটা আছে যে কিভাবে একজন খালি অ্যাক্টর তৈরি হয় না, একটা গোটা নাট্য প্রক্রিয়া তৈরি হয়, এবং সেই নাট্য প্রক্রিয়ার মধ্যে একজন অ্যাক্টর হচ্ছে একজন এলিমেন্ট, বাট দ্যাট ইজ নট দ্য টপ অফ দ্য পিরামিড। তার সাথে তার চারপাশে যা যা স্টিমিউলি, অর্থাৎ আমার চারপাশে যা যা ইনপুট মেটেরিয়াল পড়েছে, ইভেন কি যদি এরকম একটা প্লেটের গ্লাস পড়ে থাকে, হয়তো গোটা সিনটায় হয়তো কোথাও কিছু লেখা নেই যে গ্লাস আর প্লেটটার সাথে আমার কোনো ইন্টারাকশন হবে, হয়তো এমনি অ্যাক্সিডেন্টালি গ্লাস আর প্লেটটা তো পড়ে আছে, আগের দিন রিহার্সাল থেকে তো সরানো হয়নি, কথার কথা বলছি, আমি এটার সাথে কিভাবে অ্যাসোসিয়েট করব? আমি এখানে থেকে ঠিক সেভাবে একটা লাইট, যখন একটা রে অফ লাইট, তার একটা উত্তাপ আছে, তার একটা কালার আছে, কালার মানে তার একটা ওয়েভলেন্থ আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি কিভাবে রিয়াক্ট করছি, আমি কিভাবে অ্যাক্টিং করছি, আমার প্রতিক্রিয়া ঠিক আছে, দ্যাট ইজ আ ভেরি অর্গ্যানিক প্রতিক্রিয়া, জৈবিক। আমার সত্যি কথা, তো আমি কথা বলতে বলতে যদি এখানে হাতটা আমার আচমকা পড়ে, আমার তো একবার হবে, আমি দেখবো আচ্ছা এখানে এটা রাখা ছিল, যদি আমার তখন ইরিটেশন ক্রিয়েট করে এটা এখানে কে রেখেছে, হয়তো বললাম, বা হয়তো হাত দিয়ে সরিয়ে দিলাম, বা আমার কথা বলতে বলতে হয়তো আমার মনে হলো যে চরিত্র না কথা বলতে বলতে খুব হাঁপি পড়েছে, আমি তো গ্লাসটাকে তুলে নিয়ে ঢকঢক করে জলটাকে খেয়ে রেখে একটু প্যাসিফাই হলাম, করে আবার কথা বললাম। এটা তো খুব অর্গ্যানিক একটা ক্রিয়া, এটা তো কোথাও লেখা নেই, কোনো নাট্যকার লেখা নেই। এটা দেবেশ চট্টোপাধ্যায় এইভাবে পুরো নাট্য প্রক্রিয়া, উনি কোনো টেক্সট মুখস্থ করতে দেন না, আমরা টেক্সট নিয়ে আলোচনা করি, দীর্ঘদিন আলোচনা হয় টেক্সটটা কোত্থেকে এসেছে, তার অরিজিন কি, যিনি লিখেছিলেন নাট্যকার তিনি কি, ইভেন কি এরকম যখন এই 6 ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথর পিরান্দেলো যখন নাটকটি করি, তখন পিরান্দেলোর কিছু ভিডিও ক্লিপস উনি দেখিয়েছিলেন, উনি যে থিয়েটার কোম্পানিটার সাথে যুক্ত ছিলেন, এরকম প্রচুর এরকম ইউনিক অ্যান্টিক কিছু ক্লিপস আমরা দেখেছিলাম, পরবর্তীকালে বেশ কিছু প্রযোজনা যেগুলো হয়েছিল, কিন্তু ওগুলো জাস্ট রিসার্চ ওয়ার্ক আমাদের। পরে যেদিন আমরা স্পেসটায় গিয়ে পড়লাম, আমরা প্রথম থেকেই স্পেসে, মানে স্যার যখন স্পেসে কাজ করেন, স্পেসটায় গিয়ে যখন পড়লাম, মজার বিষয় হচ্ছে উনি বললেন আমিও কিছু জানি না, আমি তোমাদের কিছু বলতে পারবো। স্যার স্ক্রিপ্ট কি, স্ক্রিপ্ট গল্প তো বলে দিয়েছি, জানো তো, টেক্সট তো জানো না স্যার, কে কোন চরিত্র, হ্যাঁ খুব বড়, তুমি ওই মেয়ের চরিত্র তুমি করছো, এবার আমি আর কিছু জানি না, আমি করে বলতে পারি এখান থেকে ঢুকে, এবার দেখো তো তোমার সামনে আমি এলিমেন্টস ফেলে দিয়েছি, কিছু ব্লকস ফেলে দিয়েছি, কিছু জিনিস ফেলে দিয়েছি, আমি আলো দিয়ে রেখেছি, মিউজিকও দিয়ে রেখেছি, তুমি দেখো তো তুমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছো। এবার ধরুন স্যার কি বলি, ইন্টার বললো যে তোমার এখানে মনের অবস্থা হচ্ছে যে মেয়েটি এই প্রথম সত্যি কথাটা বলছে, সত্যি কথাটা কি, যুক্তি দিয়ে ভেবে বলো, তোমার ব্রেন আসে এই বলে পরপর লজিক্যালি বলে যাচ্ছে কি হচ্ছে, আমি এটা জৈবিক ভাবে বলছি, আমাকে তখন আর স্ক্রিপ্ট এরকম করে মুখস্থ করতে হচ্ছে না। হ্যাঁ, এই প্রসেসে আসার আগে নিঃসন্দেহে ধরুন শব্দ চয়ন কিভাবে করতে, এরকম কিছু টেকনিক এগুলো তো লাগবে, কিন্তু এই যে একটা প্রক্রিয়া দেবেশ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যেটা শিখেছি, বহুদিন আগে অবন্তীদির সাথে কাজ করেছিলাম, অবন্তীদির প্রসেসটা একদম একদম সম্পূর্ণ রকমের, তার ব্রিদিং থেকে শুরু, সেখানে কোনো প্রথম ভাবে ধরুন কোনো স্ক্রিপ্টের জায়গায় নেই, সে সম্পূর্ণ খালি কয়েকটা এক্সারসাইজেস হচ্ছে, বিভিন্ন রকমের কাইনেস্থেটিক মুভমেন্ট, এই সেইখান থেকে হয়তো কিছু একটা জাস্ট ইম্প্রোভাইজেশন থেকে একটা চলে যাচ্ছে। শান্তনু দাসের সাথে কাজ করেছি, যখন ম্যাকবেথ মিরর করেছি, ম্যাকবেথকে যে ওইভাবে দেখা যায়, ম্যাকবেথ শেক্সপিয়ারের এরকম ট্র্যাজেডি, সেখানে মাত্র 3টি মেয়ে, তারা অ্যানিমাল ইনস্টিংক্ট নিয়ে তারা তন্ত্র পড়া থেকে শুরু করছে, এবং তারা এক একটা ক্যারেক্টার অ্যাজ ইফ যেন তাদেরকে ভর করছে, আচ্ছা সেই জায়গা থেকে তারা ম্যাকবেথকে দেখছে, অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সুপারস্টিশন, ওই যে উইচেসরা আসে হচ্ছে তন্ত্র পড়া থেকে, আচ্ছা করে তারা আসলে আমাদের ভিতরে উইচেস আছে, যে উইচেস একসময় কখনো আমাদের ম্যাকবেথ করে হিরো, আবার কখনো আমাদের ভেতরে লেডি ম্যাকবেথের মতন ষড়যন্ত্রকারী, আমাদের ভেতরের একজন সত্তাই সেই ষড়যন্ত্রটা করে, আবার শেষ পর্যন্ত আমরাই সে ট্র্যাজিক হিরো হয়ে শেষ পর্যন্ত নিজেদের মৃত্যু দেখার জন্য দাঁড়িয়ে থাকি। আমি জানি আমি মরতে হবে, কেন আমি জানি ও তো যে আমাকে মারবে, আমি বুঝে গেছি যে ট্রুথ, সে অজনিত নয়, ঠিক আছে, কিন্তু তারপরেও হি উইল কিল মি এন্ড আই এম রেডি ফর ডাইং। তাহলে আমার ভেতরে সবকটা সত্তা আছে,
শান্তনু ফাগুন রাতের গপ্প যখন করেছি তরুণ প্রধানের সাথে, দ্যাট ইজ গোটাটা শেক্সপিয়ারকে কি করে লোকায়ত ফর্মে ফেলা যায়, এটা আমার কাছে জীবনের একটা সত্যি কথা বলছি। মানে সেখানে আপনার পাতা নাচ থেকে শুরু করে, সেখানে আপনার রায় বেশে থেকে শুরু করে, মানে টাইটানিয়া পাতা নাচ নাচছে। টাইটানিয়ার কস্টিউমটা হচ্ছে মাথায় বাঁশের এরকম নিয়ে, তার এরকম পুরো এরকম ধুতির মতন করে পরা শাড়ি, সে কিন্তু এটা কিন্তু শেক্সপিয়ারের চরিত্র। গোটাটা লোকায়ত ফর্মে, গোটাটা লোকায়ত ফর্মে। কোনোদিনও কোনো একটা চরিত্র হতে পারে না। আমরা বলি না একটা একটা জায়গায় একটা সময় ছিল যেটা যখন মস্কো আর্ট থিয়েটারে নিয়ে আমরা খুব পড়াশোনা করি, বা কেন একটা সময় সানফ্রান্সকে বলতে বাধ্য ছিলেন, একটা সময় বলতেন সাইকো মেথড, তারপর বলতেন সাইকোফিজিক্যাল মেথড। পুরোটা কেন ইমোশনস ফর সামথিং দ্যাট ইজ নট কন্ট্রোলড বাই মি। আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে, কারণ আমরা হট করে দেখবেন কখনো রেগে যাই কেন, কেননা আমরা তো পরে ইস আমি কেন রাগটা করলাম, ছি এটা আমার উচিত হয়নি, কিন্তু দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ আনকন্ট্রোল। মাই ফিলিংস আর কন্ট্রোল মাই বি, যে কারণে একজন অভিনেতার ইমোশনাল হয়ে গেলে কিন্তু মুশকিল, মানে ওটা তো আপনি কন্ট্রোল করতে পারছেন না। আপনাকে ট্রুথফুল থাকতে গেলে কোথাও না কোথাও গিয়ে একটা ওই দুটো পাহারাদারের মতো গিরিশ ঘোষ বলেছিলেন, বা পাশ্চাত্য বলে আমরা সবসময় পাশ্চাত্য ওই কস্তা কাকাও এক কথা বলে গেছিলেন যে প্যারাডক্স অফ এন অ্যাক্টর, একটা সপ্তাহ থাকবে সারাক্ষণ এরকম পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে, তুমি কি করছো, আর একটা হচ্ছে চরিত্রের সাথে মিলতে চাই, অর্থাৎ দুজনকেই আমার দরকার, যে একই অংশে আই এম কনসিয়াস, আমার নিজস্ব সচেতনতা আছে, আবার আমি চরিত্রের কনসিয়াসনেসেও হাঁটছি। গোটাটা যদি আমি ইমোশনে চলে যাই তখন আনকন্ট্রোলড হয়ে যায় বিষয়টা, দ্যাট ইজ আনকন্ট্রোল। এবার সেই জায়গা থেকে দেখতে গিয়ে যখন আমি বলি কি করে একজন অভিনেতা একজন চরিত্র, আমি ধরুন আমি আপনার চরিত্র করছি, আমি আমার মতন করে বুঝছি, আজকে উনি যখন আপনার চরিত্র করবেন আপনাকে ওনার আঙ্গিকে আপনাকে দেখবেন, তার মানে আমরা প্রত্যেকে আমাদের মতন করে চরিত্র ধারণ করে, ধরে নিন একটা মানে খুব জনপ্রিয় চরিত্র যদি আমি ধরে নিই, ধরুন আমি অভিজ্ঞান শকুন্তলাম করছি, কথার কথা বলছি, আমি শকুন্তলা চরিত্র করছি, কিন্তু আমার শকুন্তলার পোর্ট্রেয়াল আর ওনার শকুন্তলার পোর্ট্রেয়াল, যখন সাবিত্রী ইসলাম যখন অত বয়সে গিয়ে যখন অমল করে, অমল তো একটা চরিত্র যেটা আমরা জানি, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরের অমল চরিত্র আমরা জানি, সাবিত্রী ইসলাম যখন অমল করেন, যখন পোর্ট্রেয়াল অফ দ্য ক্যারেক্টার, তখন কেন আমার অন্তত মনে হচ্ছে যখন আমি দেখছি আমি অমলই দেখছি, কেন উনি ওনার ট্রুথফুলনেসটাকে নিয়ে অমল করছেন, তখন সত্যি কথা উনি নিজেও মাথায় রাখেনি যে আমার তো এত বয়স হচ্ছে, আমি তো একজন নারী, আসলে উনি যেটা করেছেন দ্য স্পিরিট অফ অমল, the essence of অমল, the soul of অমল, আমরা সেই সোলটাকে ধরার চেষ্টা করি। বাইরের গঠনটা তো দেখুন, আপনি যখন শকুন্তলা করবেন আপনার একরকম শারীরিক গঠন হবে, আমি যখন শকুন্তলা করবো আমার একরকমের শারীরিক গঠন হবে। আমি খুব বড় জোর আহার্যের একটা বেসিক একটা হেল্প নিতে পারি, আহার্য অভিনয় নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, তার একটা বেসিক হেল্প নিতে পারি, কিন্তু আমাকে সাত্বিক অভিনয়টা কখন, এই আঙ্গিক বাহ্যিক আহার্যর পরে গিয়ে যখন সাত্বিকে যাই, সাত্বিক মানে দেন আই এম এন্টারিং দ্য সোল অফ দ্য ক্যারেক্টার। এই আঙ্গিক বাহ্যিক আহার যদি আমি আমার ওই পুজোর ক্ষেত্রটাকে তৈরি করলাম, নাও আই উইল এন্টার ইনটু মেডিটেশন। অ্যাকচুয়ালি আমার কাছে টু সার্টেন এক্সটেন্ট ইট ইজ আ কাইন্ড অফ মেডিটেশন। আর মেডিটেশন মানে বলি নট লুজিং ইয়োরসেলফ, মেডিটেশনের অনেক সম্পর্কে অনেকের খুব ভুল ধারণা আছে। রাদার মেডিটেশন, বুদ্ধ বলেন ভিপাসনা যে কনসেপ্টটা আছে, মেডিটেশন ইজ নাথিং, এই মুহূর্তে বসে সিটিং ইন দিস মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আপনি কি করছেন, কি থটস আসছে আপনার, আপনি জাস্ট দেখছেন and you are letting it pass. আপনার পাস্ট নিয়ে আপনি ভাবছেন না, কি ঘটেছে, ফিউচারে কি ঘটতে চলছে আপনি জানেন, জাস্ট এই মুহূর্তটাই বি প্রেজেন্ট। এবং দেখুন একজন ডিরেক্টর বা একজন শিক্ষক এটা বলে বি প্রেজেন্ট এট দ্য মোমেন্ট, একজন অ্যাক্টরকে বলে, কেন ওই মুহূর্তে আপনি কি কমিউনিকেট করছেন আপনার দর্শকের সাথে বা আপনার সহ অভিনেতার সাথে, অ্যাট দ্যাট মোমেন্ট আমার মধ্যে দ্যাট ইজ মাই মেডিটেশন, যে এই মুহূর্তে আমার ভিতরে যে ভাবটা তৈরি হচ্ছে সেটাকে আমি জাস্ট কমিউনিকেট করতে করতে নিজে কানেক্ট করছি এবং কমিউনিকেট করতে করতে যাচ্ছি। সো ফর মি অ্যাক্টিং ইজ মেডিটেশন। আমি সবসময় বলি যে এই মুহূর্তে আমার মধ্যে যে ইমোশনস, এবং সেটাও কি, যেমন এরপর আমি আসবো যে আমার নেক্সট যার আমার জীবনে বিশাল বড় একটা মানে প্রভাব, সেটা হচ্ছে আনন্দিদি। মানে বিভিন্ন দিক থেকেই, যেমন থিয়েটারের দিক থেকে তো বটেই, মানে তার একটা আর্টিস্টিক দিক যেমন আছে, তার তো একটা নিজস্ব চর্চার একটা দিকও আছে। তো ভীষণভাবে আনন্দী বসু যেভাবে আমাকে প্রভাবিত করেছেন, এবং আজকে আমি আরো বেশি করে যখন মঞ্চে, ধরুন যখন মঞ্চ কেন যে কোনো স্পেসে, ধরুন ইভেন কি রিহার্সাল, ধরুন যখন আমি চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি বা পথ খুঁজি যখন, তখন আমার ভীষণ বারবার করে মনে হয় আমার মনে হয় আনন্দিদি যেন বলছে বি প্রেজেন্ট এট দ্য মোমেন্ট।
আমাদের লাইফ যদি এরকম হয়, এটা এই একটা লাইন যাচ্ছে হরাইজন্টাল, পাস্ট আছে, ফিউচার আছে। কুংফু পান্ডা বলে একটা অ্যানিমেশন ফিল্ম ছিল, যেখানে একটা খুব সুন্দর একটা ডায়লগ ছিল যে পাস্ট ইজ পাস্ট, ফিউচার ইজ ফিউচার, বাট উই কল প্রেজেন্ট অ্যাজ এ গিফট। কেন একমাত্র এই মুহূর্তটাতেই আমি আছি এবং এটাতে আমি কিছু করছি। সো দিস ইজ আ গিফট ফর মি দ্যাট আই এম ডুইং, আই ক্যান ডু। তো এই মুহূর্তে আমার ভিতরে কি ভাবনা আসছে, চরিত্রে আমি আছি, এই মুহূর্তে আমি এই চরিত্রে আছি, তার মানে দেখুন আবার সেই প্রশ্নের কথায় আসে। আমি জানি এভরিথিং ইজ ফলস, বাট এই মুহূর্তে এটা হচ্ছে পদ্মিনীর কপিলের সাথে সেই বোন, যেখানে কপিলের সাথে পদ্মিনীর দেখা হয়, এই মুহূর্তটা। তাহলে পদ্মিনী কপিলকে এতদিন বাদে এসে যে কপিলের জন্য তার রাতে সে দেখে, তার এই মুহূর্তে তার কি সেই ভাবটাকে প্রকাশ করছে। So at the present, I am being present at the moment, and for being present at the moment as an actor, as a performer, আমাকে আমার চারপাশটার সাথেও প্রেজেন্ট থাকতে হচ্ছে এবং আমাকে মাথায় রাখতে হচ্ছে দর্শকের কথা। যে কারণে বলি ইমোশনাল অ্যাক্টিং ইজ ভেরি ডেঞ্জারাস। ইমোশনাল এত বেশি আমি আনকন্ট্রোল হয়ে যাবে, এমন ভাবে সংলাপ বলছি, আমার তো মাথায় নেই দুটো মানুষ শুনছে, আমাকে এটাও রাখতে হচ্ছে at the moment that I am communicating, my work is to communicate my feeling। কেন রসাস্বাদনটা একা একা হয় না, আমি আমার মতন করে রসাস্বাদন করতে পারি, কিন্তু যখন আমি থিয়েটারে এসেছি, আমি যখন প্রকাশ করতে এসেছি, তখন এবার সর্বসমাজিকানো একাঘানাতে, যেটা অভিনবগুপ্ত বলে গেছেন, সবাই মিলে একসাথে যখন আমি রসাস্বাদনটা আমার হবে, তখন আলটিমেটলি আই এম একটা কালেকটিভিটি। এই কালেকটিভিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই মিলে আমরা একটা প্রসেসের মধ্যে এই চর্চাটাকে করলাম। সো আমার কাছে যত দিন যাচ্ছে এরকম বিভিন্ন গুরুর আমার সান্নিধ্য ঘটছে, সত্যি আমি খুব ব্লেসেড। আমি বলতে পারি যে আমার কাছে দিনকে দিন, সত্যি কথা বলছি, আমি জানি না এতে এই বয়সী মানে আজকে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্বাভাবিক, এখন সময়টা এমনই, তাদেরকে তো ইয়ে করে লাভ নেই, সময়টা এমনই কিছু একটা করতে হবে, কিন্তু আমরা জানি না আমরা কি করতে চাই, কি করতে হবে এই উত্তরটা কিন্তু কিন্তু কিছু একটা করতে হবে। সারাক্ষণ ভেতর থেকে একটা আর্জ আছে, করতে হবে করতে হবে, কি করতে হবে এই উত্তরটা নেই। সেক্ষেত্রে হয়তো মেবি হতে পারে আমার এই ধরনের কথাবার্তাগুলো হয়তো খুব রোমান্টিক, খুব আইডিয়ালাইজড লাগতে পারে হয়তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর কাছে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, দিনের শেষে হয়তো ঠিকই করার পথে না ওইগুলো আর কি ওই পড়ে থাকবে, তারপর ঠিক আমার কাছে চলে আসবে। মানে ধরুন ইফ আই এম ট্রুথফুল অফ হোয়াট এভার আই এম ডুইং, পাওলো কোয়েলোর অ্যালকেমিস্টের একটা কথা আছে, দ্যাট উই রান বিহাইন্ড সাকসেস। হোয়াট ইজ সাকসেস অ্যাকচুয়ালি? ইউনিভার্স কনস্পায়ার্স টু গিভ ইউ সামথিং। আপনি যদি মনে করেন আমি এটা করবই, আর খালি মনে করলে হবে না, ইউ হ্যাভ টু অ্যাক্ট অন দ্যাট। আমি স্বপ্ন দেখলাম, আনন্দিদি বলেন আমি স্বপ্ন, খুব ভালো স্বপ্ন দেখা, আপনি 10 কোটি টাকার স্বপ্ন দেখুন, বাট ইউ হ্যাভ টু অ্যাক্ট অন দ্যাট। আমি বসে রইলাম আর ডে ড্রিমিং করলাম, করলে হবে না। আমি স্বপ্ন দেখছি আমি একজন খুব বড় শাহরুখ খান হব, আমি স্বপ্ন দেখছি, ভেরি গুড ড্রিম, কিন্তু এবার আমাকে ফলো করতে হবে যে একটা মানুষ শাহরুখ খান, সে হয়তো সারাদিন শুটিং করে এসে রাত্রির 1টার সময় জিমে যাচ্ছে, কারণ সে জানে আমাকে এই বয়সে আমাকে এই শরীরটাকে ধরে রাখতে, আই হ্যাভ টু রিটেন মাই ফিটনেস। He knows that. তার মানে আমাকে শাহরুখ খান হতে গেলে আমাকে সেই ডিসিপ্লিনটাকে লাইফে মেনটেন করতে হবে। অবন ঠাকুর যদি এটা বলে থাকেন যে একজন শিল্পীর কোনো, সে বাদনীন হতে পারে, সে সাথে সাথে প্রিকশনারি মেজার দিয়ে লিখে গেছে, এটা একজন শিল্পীর জন্য, একজন শিক্ষার্থীর জন্য নয়। একজন শিক্ষার্থীকে আগে বেসিক ডিসিপ্লিনটাকে জানতে হবে। তুমি ডিসিপ্লিন জানলে তবেই বুঝতে পারবে তুমি কোন জায়গাটা সেটাকে ল্যাক্স দিতে পারো। তুমি যদি ডিসিপ্লিন আসলে কাকে বলি, যে আপনি বলছিলেন সময়ের কথা, আমি ক্লাসে আসার কথা এই কারণে বলি, আমি এটাকে জানেন আমি কথার কথা বলছি, আমি যখন পরীক্ষার খাতা দেখে আমি যখন বুঝতে পারি একটি ছেলে ব্যক্তি চেষ্টা করেছে, তাহলে তো শব্দ চয়নটা তত ভালো হয়নি, হতে পারেনি, হয়তো তার মাথাটা সবাই যে খুব মেমোরি শার্প তা নয়, কিন্তু সে চেষ্টা করেছে, বিশ্বাস করুন আমি না নাম্বার দিই না, এইটাই লিখতে হবে আমি, সেটা অন্য কোথাও থেকে, আমি যে বই দিয়েছি সে অন্য রেফারেন্স থেকে, আমি খালি দেখছি যে সঠিকভাবে সে ভাব প্রকাশ করার চেষ্টাটা করেছে কিনা, আমি তাকে নাম্বার দিই। কিন্তু আমার সেখানে আপত্তি আছে, 10:30 বললে সে যখন 11টার সময় থেকে আসবো, আমি বলুন না তুমি আসবে না, কেন এইটা হচ্ছে বেসিক প্রাথমিক জায়গায় গন্ডগোল, প্রাথমিক গন্ডগোল, সময় না মানা প্রাথমিক গন্ডগোল। আসলে সময়টা কি কিচ্ছু না, সময় কিচ্ছু না, সময় আসলে হচ্ছে আমি এই কাজটাকে এই মুহূর্তে করছি, এই মুহূর্তটা আমার কাছে কত দামি। এই যে 15টা মিনিট চলে গেল, আমার কাছে 15টা মিনিট, 15 মিনিট যদি আমি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইয়েতে যদি দেখি বা আমার জীবনের স্প্যানে যদি দেখি, অনেক কিছু তুমি হারিয়ে ফেললাম।
কারণ এই 15 মিনিট আর ফিরে আসবে না, একদম গন ফ্রম মাই লাইফ। আমি 20 বছর বয়স হোক, 15 বছর বয়স হোক, কি আমার 60 বছর বয়স হোক, এই যে ধরুন এই যে আমাদের আলোচনাটা থেকে আড্ডাটা হয়ে যাবে, হয়তো এটা ডকুমেন্টেড রইল, হ্যাঁ, কিন্তু এই যে আমাদের এই যে মুহূর্তটা চলে যাবে। আপনার সাথে আমি যে কমিউনিকেট করছি, যে একদম। হাসছি, আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমার গায়ে কাটা দিচ্ছে, এটা কিন্তু আমি হ্যাপি। দ্যাট ইজ গড এন্ড দ্যাট ইজ লাইফ। দ্যাট ইজ লাইফ। দ্যাট ইজ দ্য বিউটি অফ লাইফ। দ্যাট ইজ দ্য বিউটি অফ থিয়েটার অলসো, যে এই কারণে মানে বি প্রেজেন্ট, কারণ এই মুহূর্তটা তো আর বারবার করে ফিরে আসবে। ওই যে এখানে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় স্যার, দ্বিজেন আমার স্যারের কথা, যে স্যার রিটায়ার করার দিন একটা কথা বলে গেছিলেন, ঈশ্বর একদিন মঞ্চে নামেন, তো কিন্তু ওই ঈশ্বরকে নামাবার জন্য আমাকে প্রত্যেকদিন ওই মুহূর্তগুলোকে চর্চা করে যেতে হয়। বাঁচতে হয়, চর্চা করে। প্রত্যেকটা মুহূর্ত আমাকে বাঁচতে হয়। আসলে বাঁচার মধ্যে কোনোদিন ঈশ্বর ঠিক আসে, একদিন না একদিন আসে। সো ওই যে বাঁচাটা, বি প্রেজেন্ট, বি অ্যাট দ্য মোমেন্ট, দিস ইজ ইয়োর গিফট। এটা থিয়েটার ছাড়া আমাকে এইরকম করে জীবনের পার্টটা কে দেবে? ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই আলোর সাথে, ওই শব্দের সাথে, অতগুলো মানুষের সাথে, আমার পাশের এলিমেন্টের সাথে, আমার সহযোগীদের সাথে আমি কন্টিনিউসলি অ্যাট দ্যাট মোমেন্ট আমি যাপন করে চলেছি, আমি জাস্ট বেঁচে চলেছি, আমি রিয়্যাক্ট করছি ট্রুথফুলি, এবং আমি একটা ধারণ করছি। সেই ধারণের মধ্যে খালি আমি অন্য একটা যেমন জিনিস, ফরেন এলিমেন্ট যেমন ধারণ করছি, তার সাথে সাথে নিজেকেও মিলাচ্ছি। তখন তো খালি পদ্মিনী তো একটা চরিত্র, তার সাথে সাথে কোথায় মোনালিসার কিছু কিছু অ্যাসপেক্ট এরকম দেওয়া নেওয়া আছে। পদ্মিনী এটা মোনালিসাকে দিচ্ছে, মোনালিসাকে প্রতি মুহূর্তে চলছে এটাই তো জীবন। প্রকৃতি দিচ্ছে, হাওয়া দিচ্ছে, আমরা হাওয়াটাকে নিচ্ছি, আমাকে অক্সিজেন দিচ্ছে, আমি কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড দিয়ে ফটোসিনথেসিস হচ্ছে, আবার অক্সিজেন পাচ্ছে। এটাই তো বেসিক্যালি লাইফের। আমি আমার যাদের সাথে, মানে আমি বলবো আমার বাচ্চা বাচ্চা ভাই বোনদের সাথে, বা আমি বলবো আমার সহশিল্পীদের সাথে, যাদের সাথে আমি ক্লাসের থেকে বড় কথা আমি বলবো যে তাদের সাথে আমি আড্ডা মারি। যে কজনই 10:30 হয়তো অনেকেই আসতে পারেন না 10:30, যে কজন আসেন তাদের সাথে এরকম আড্ডা চলে আমার ক্লাসের মধ্যে বসে, এবং এই দেওয়া নেওয়াটা প্রতি মুহূর্তে আর কি। এটা আমি মনে করি আমার থিয়েটার চর্চা, এইভাবে বাঁচাটা প্রত্যেকটা মুহূর্তে। আমি মঞ্চে নাই উঠতে পারি, ধরো আজ রাতে কাল রাতে আমি উঠলাম না, কিন্তু সত্যি কথা আমার থিয়েটার যখন মনে হয়ে যায়, একদম তাই, একদম তাই। হবে না। তখন ওই আপনি যে কথাটা বললেন যে একজন দর্শক হিসেবে, তখন আমি দর্শক হিসেবে গিয়ে দেখবো যে ওইখান থেকে আমি কি পাচ্ছি, ওটাও তো ওই যে দেওয়া নেওয়াটা, হুম, হুম। আরে এই মুহূর্তটা পেলাম, আচ্ছা তাই তো, চলো এই চলতে থাকবে লাইফ। একজন শিক্ষক যদি আড্ডা ভালোবাসে, তাহলে তার পরিণতি কি হয়? আজকের এপিসোড তার একদম চরম উদাহরণ। আমি জানি না কজন নাট্য শিক্ষার্থী আজকের এই এপিসোডটা দেখবেন, দেখলে তোমরা সত্যি কিছু হয়তো শিখতে পারবে। আমিও তো এই বয়সে এই আড্ডা থেকে কিছু শিখলাম। মোনালিসা ওর গুরুদের কথা বলেছিলেন, দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ স্যারের ইন্টারভিউ আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। সেখানেও খুব ভালো ইন্টারভিউ হয়েছে, ভালো বিষয় নিয়ে কথা হয়েছে। আর আরেকজনের কথা বললেন আনন্দী বসু। আনন্দীর ইন্টারভিউ আমাদের জন্য একটা চরম প্রাপ্তি ছিল। ওই সময়টা আজকে অনেকটা কাছাকাছি, ওই কাছাকাছি ওই বোধের জায়গা থেকে আজকে মোনালিসা কথা বললো। আনন্দীর ইন্টারভিউ আমাদের চ্যানেলে আছে। আর খুব ভালো লাগলো, নাট্য শিক্ষার্থীদের জন্য ভীষণ প্রয়োজনীয় বক্তব্য রাখলো মোনালিসা। মোনালিসা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, টাটা।